প্রশ্নটা এমন ভাবে করলেন যেন প্রধান উপদেষ্টা আল্লাহর ওহীবাহীকেও, যিনি কখনো ভুল, মিথ্যা, অসত্য বলতে পারেন না, বিষয়টি তেমন নয়। উনি অসত্য বলেছেন। উনি অসত্য বলেছেন এ কারণেই যে এটিকে আমি কোনোভাবে ভুল বলতে পারি না। উনি যেই জায়গায় বসে আছেন সেই জায়গা থেকে উনি জানেন না যে বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দল নির্বাচন চায়, তাহলে তো আসলে ওনার পদে থাকাই আর উচিত হবে বলে আমার মনে হয় না। যাই হোক, শুধু বিএনপি নয়, বিএনপির সঙ্গে যারা যুগপৎ আন্দোলন করেছে, বিএনপির সঙ্গে যারা জোটভুক্ত আন্দোলন করেছে, এবং এর বাইরেও গণতন্ত্র মঞ্চের সঙ্গে যেই বাম দলগুলো আছে, তারা প্রত্যেকেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং আপনি যদি অনিবন্ধিত দলগুলোকেও এর সঙ্গে যুক্ত করেন, সব মিলিয়ে অলমোস্ট 100টির কাছাকাছি দল, ছোট বড়, নাম সর্বস্ব, যেখানে কর্মী আছে সেরকম, সব মিলিয়ে অন্তত 100টি দল নির্বাচন চায়। আমাদের রুহিন হোসেন প্রিন্স দেখলাম সেদিন বলেছেন যে তার হিসাব মতে 55টি দল। এখন সেটি 55 নির্বাচন তো সবাই চায় না, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। এবং খুব মজার ব্যাপার কি জানেন, আপনি যদি রাজনৈতিক দলগুলোকে একপাশে সরিয়েও রাখেন, আমি গত 2 দিন ধরে সিপিডির বক্তব্য দেখছিলাম, এবং আপনার অনুষ্ঠানে আসবার আগে আমি দেখছিলাম সিপিডির দুজন সম্মানীয় ফেলো ওনার একটা লাইভ প্রোগ্রামে তাদের অর্থনীতি বা বাজেট সামনে আসছে সেই বিষয়ে কথা বলছিলেন। সেখানেও তারা বারবার বলেছেন যত অনিশ্চয়তা বাড়বে, যত অস্থিরতা বাড়বে সমাজে, এবং রাজনৈতিক অস্থিরতা, সামাজিক অস্থিরতা, সকল কিছুই, ততই কিন্তু বিনিয়োগ দেশি এবং বিদেশি কমতে থাকবে, ততই অর্থনীতির অবস্থা টালমাটাল হতে থাকবে। এবং তারাও জোর দিয়ে বলছিলেন নির্বাচনের একটি রোড ম্যাপ অত্যন্ত প্রয়োজন। আপনি যদি আর্মির দিকে তাকান, আপনি দেখবেন বাংলাদেশ সেনাবাহিনীও নির্বাচনের ব্যাপারে সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে। এবং হাসিনার আমলে আমাদের খুব বড় একটা দুঃখের বা কষ্টের জায়গা ছিল যে এই জাতিকে যেভাবে বিভাজিত করা হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ শক্তির নামে, তাতে বাংলাদেশে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন খুব কঠিন একটা পরীক্ষা হয়ে দাঁড়াবে। আমরা আশা করেছিলাম, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তার কোনো বিশেষ দলের প্রতি রাজনৈতিক অ্যালাইনমেন্টও নেই, সো আমরা কিন্তু দেশের আপামর জনসাধারণ অনেক কিছু ওনার কাছ থেকে আশা করেছি। তার প্রথম আশাটা ছিল উনি একটি ঐক্যবদ্ধ জাতি তৈরি করার চেষ্টাটা করবেন। আমি তো বলি না যে 9 মাসে এত বিভাজিত জাতি ঐক্যবদ্ধ হবে, তবে সেটার একটা প্রথম ধাপ হয়তো তিনি একটা মানে সূচনাটা তার হাত দিয়ে হবে। আনফরচুনেটলি ক্ষমতা প্রলম্বিত করবার জন্য হতে পারে, কিংবা একটি অশুভ চক্র তাকে ঘিরে রয়েছে, সেটাও একটা কারণ হতে পারে, আমি ঠিক জানি না। বিভক্ত এবং বিভাজিত জাতিকে ডক্টর ইউনূসের নেতৃত্বে গত 10 মাসে আরো অনেক বেশি বিভাজিত করা হয়েছে, আরো অনেক বেশি স্প্লিট করে ফেলা হয়েছে। এখন এরকম হয়েছে জানেন যে একজন আরেকজনকে পারে না একেবারে নগ্ন করে সোসাইটিতে ছেড়ে দেয়, এরকম একটা ভয়ানক আদিম সমাজের দিকে চলে গেছে। চক্র আর এই ভারতীয় এজেন্ট বিষয়, এই যে আমি জায়গাটাতে আসছি। এবং এখন কি হয়েছে, আগে ছিল মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ বলে আপনি জাতিকে বিভাজিত করতেন। আপনি যদি গণতন্ত্রের কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ, আপনি যদি বাক স্বাধীনতার কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ, আপনি যদি মানবাধিকারের কথা বলেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষ। এখন যেটা হয়েছে, ইউনূসের আমলে যেটা হয়েছে, আপনি এখন নির্বাচন চাইলে আপনি রয়ের এজেন্ট, আপনি গণতন্ত্রের কথা বলে আপনি রয়ের এজেন্ট, আপনি অনির্বাচিত সরকারের অনির্দিষ্ট মেয়াদ পর্যন্ত থাকাকে সমর্থন না করলে আপনি রয়ের এজেন্ট, আপনি যদি বাংলাদেশের একটা স্থিতিশীলতা চান আপনি রয়ের এজেন্ট। মুশকিল হচ্ছে, একে তো বিভক্ত ছিলই জাতি, এখন এই নতুন নতুন টার্ম, আপনি বয়ান শব্দটা বলার আগে বললেন না, যেটা এখন সমাজে খুব জনপ্রিয় একটা শব্দ, ঠিক তেমনি রয়ের এজেন্ট, এর আবার ইংরেজিটাও খুব জানি আমরা, ন্যারেটিভ। হ্যাঁ, এটা এখন সমাজে খুব একটা প্রচলিত এবং বহুল ব্যবহৃত শব্দ। একইভাবে রয়ের এজেন্টও খুবই প্রচলিত এবং বহুল ব্যবহৃত। এটি এমন হয়েছে যে আপনি একটা বিশেষ গোষ্ঠীর যদি পারপাস সার্ভ না করেন, আপনি যদি বাংলাদেশ এবং তার 17 কোটি মানুষের বেটারমেন্টের জন্য আপনি আপনার মত বলেন, যেটা হয়তো সেই পার্টিকুলার গ্রুপ অফ পিপলকে আহত করবে, সাথে সাথে আপনি রয়ের এজেন্ট। আপনি নারী হলে আপনাকে একেবারে অ্যাসিসিনেট করে, ক্যারেক্টার অ্যাসিসিনেট করে আপনাকে জাতা বলে ফেলবে। এবং আমি খুব মজা নিয়ে লক্ষ্য করি, জানেন, আপনিও তো বেশ অ্যাসাসিনেটেড হন। আমি বোধহয়, কারণ আমি সবচেয়ে ভোকাল, আমার আসলে এগুলার মানে বলতে আমার কোনো দ্বিধা নাই। হাসিনার আমলে আমি যেমন সবচেয়ে ভোকাল ছিলাম, আমি ইউনূসের আমলেও সবচেয়ে ভোকাল। সো আমি জানি না ভবিষ্যতেও আমি আবার এরকমই ভোকাল আমাকে থাকতে হয় কি। আমার সাংবাদিক ভাই বলছিলেন যে উনি ডেফিনেটলি ব্যক্তিগত কোনো লাভ বা ব্যক্তিগত যেই
ক্ষমতা তাকে দেওয়া হয়েছে, সেই ক্ষমতা এনজয় করছেন তেমনটি নাও হতে পারে, বিকজ ওনার রেপুটেশন ইন্টারন্যাশনালি উনি ফেমাস, তো ওনার নতুন করে প্রধান উপদেষ্টা হয়ে ক্ষমতা এনজয়ের কিছু নাই। আমি আমার ভাইকে খুবই বিনীতভাবে বলি, উনি ক্ষমতা নেয়ার পর থেকে গত 9 মাসে যা যা হয়েছে, এক, ওনার বিরুদ্ধে হওয়া সকল মামলা দ্রুত গতিতে নির্বাহী আদেশে নাই হয়ে গেছে। ওনার প্রতিষ্ঠানে 666 কোটি টাকার কর মওকুফ করা হয়েছে। ওনার প্রতিষ্ঠান থেকে উনি বেশ কয়েকজনকে উপদেষ্টা পরিষদে জায়গা দিয়েছেন। এসডিজি বাস্তবায়নের যিনি প্রধান লামিয়া মোর্শেদ, তিনি ওনার ইউনুস সেন্টারের সেকেন্ড ম্যান। যদি আমার দেশ বলতো তাহলে সেটা আমি একটা গণমাধ্যমের প্রকৃত রিপোর্ট হিসেবে ধরতে পারতাম। এটা অনেকটা বিদ্বেষ প্রসূত একটি রিপোর্ট, যেটা আমরা যে কোনো অনলাইন কোনো বাপমা ছাড়া যে পোর্টালগুলো আছে সেগুলোর কাছে আশা করতে পারি। বাট আমার দেশের অ্যাজ ফার অ্যাজ আই নো একটা মানে ইয়ে আছে, মানে তাদের তো লাইসেন্স টাইসেন্স সব আছে। তারা যে বলে দিল একটা ফ্ল্যাট হেড একটা ইয়ে যে রুমিন মিথ্যা বলেছে, ঠিক কোনটা মিথ্যা বলেছি, কোটায় মিথ্যা বলেছি, সেটা সত্যটা কি হবে, এটা যদি সাথে সাথে তারা বলে দিত, ডেফিনেটলি আমি আমার নিজেকে রেকটিফাই করতে পারতাম। সম্ভবত পুরো ভিডিওতে আছে, আমরা পুরোটা দেখাতে পুরো পারিনি। ভিডিওটা আমার মনে হয় না, আপনি যদি চেক করেন, আমার কানেও তো এসছে ভিডিওর ব্যাপারে, আমি তো আই হ্যাভেন্ট সিন দ্যাট, বাট সেখানে কোনো নির্দিষ্ট করে বলা হয়নি যে কোনটা। যেমন কেউ কেউ বলছেন বিভ্রান্তিকর, হ্যাঁ, মানে সরকারের কিছু কিছু লোক, আজকাল তো আবার সরকারের সবাই ফেসবুকে কথা বলে। আপনি তো ইউনুস সরকারকে বলছেন, এনসিপি কে বলেছেন ইউনুস সাহেবের পার্টি। ও নিশ্চয়ই, অবশ্যই, আমি মনে প্রাণে বিশ্বাস করি। আবার ওই যে একটু বলেছেন, আপনি কি আমাকে না বলতে দিতে হবে কেন আমি পার্টি বলেছেন বলি? আরেকটা ইস্যুতেই তারপরে বলেন যে ভারতের ব্যাপারে বাংলাদেশের মানুষের কিছুটা রিজার্ভেশন আছে। হ্যাঁ, আমি তারপরে থামিয়ে দিলেন, খুব মজা। আপনার সাথে ভারতের দালাল কারা, আপনারা না আমি বুঝি না, কারণ আপনারা ঠিক ওই জায়গাটাতে থামাই দিলেন, কেন দিলেন আমি জানি না। একটু দাঁড়ান, ওই জায়গাটাতে আমি বলেছিলাম বর্ডার কিলিং এর কথা, আমি বলেছিলাম তিস্তা সহ 54টা অভিন্ন নদীর পানি বন্টনের কথা, আমি বলেছিলাম বাংলাদেশের নির্বাচনে ভারতের নগ্ন হস্তক্ষেপের কথা। ঠিক ওই জায়গাটাতে এসে আপনার ভিডিও বন্ধ হয়ে গেল। আমি বুঝি না, আপনারা ভারতের দালালি করেন, আমার নাম দেন নাকি, আমি ঠিক বুঝি না। আর দুই হলো এনসিপি, অফকোর্স ডক্টর ইউনূসের দল। ডক্টর ইউনূস যেদিন বিদেশি গণমাধ্যমে গিয়ে বলে এসছে যে আমি ছেলেদের বলেছি দল খুলতে সো দ্যাট জুলাই স্পিরিট নষ্ট না হয়, সেই দিন তো তিনি স্বীকার করে নিয়েছেন যে এনসিপি তার দল। যখন ডক্টর ইউনূস তার মনের ব্যথা, বুকের যাতনা এনসিপির প্রধানকে ডেকে ব্যক্ত করে বললেন উনি পদত্যাগ করতে চান, যেই দিন বিএনপি চারবার তাকে বলেও সময় পাইলো না, তার কাছ থেকে শিডিউল পাইলো না, যেই দিন জামাতও সম্ভবত শিডিউল চেয়েছিল, পায় নাই, কিন্তু এনসিপি একটা অনিবন্ধিত দল পায় গেল। সো আপনাকে বুঝতে আসলে আর কি করলে আপনি বুঝবেন যে এনসিপি ডক্টর ইউনূসের দল।